হোটেল ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছিল এবং গোটা ঘটনাটা নিয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ। তার বক্তব্য, এখনই কোনো হোটেল ভাঙা যাবে না, তার কারণ স্থানীয় অর্থনীতির সঙ্গে যোগ রয়েছে। দেখুন, মন্দারমণির বিষয়টা, এটা যা পরিস্থিতি, মন্দারমণিতে ওটা একটা বড় পর্যটন কেন্দ্র। মন্দারমণিতে যে 140টি হোটেল নিয়ে এই সমস্যা, দেখুন এই পাপটা কিন্তু সিপিএমের। মন্দারমণিতে যে বিতর্ক, এই গোটা পাপটা সিপিএমের। কারণ মূল অভিযোগ হচ্ছে সমুদ্রের ধারে, সমুদ্র তট থেকে যতটা ছেড়ে এই হোটেল বা এগুলো হওয়ার কথা সেগুলো হয়নি। কবে হয়নি? বাম জমানায় হয়নি। কেন হয়নি? না, সম্পূর্ণ বিতর্কিত পদ্ধতিতে সিপিএমের স্থানীয় নেতারা, সিপিএমের ওখানকার পঞ্চায়েতের কর্তারা, তারা ওই সামান্য ইয়ের মাধ্যমে কি এ করে তারা সব অনুমতি ছাড় দিয়ে দিয়েছেন। ফলে একেবারে সমুদ্রের কোলের ওপর, সমুদ্র তটের ওপর বিধিনিষেধ না মেনে এই জিনিসপত্রগুলো সব তৈরি হয়েছিল। কিন্তু সিপিএমের পাপ আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কারণ কি? কারণ এখন হোটেলগুলো তো একটা চেহারা নিয়েছে। ফলে সেই জায়গায় হোটেলে বহু ইনভেস্টমেন্ট হয়ে গেছে, অনেক লগ্নি হয়ে গেছে, কয়েক হাজার মানুষ একটা অর্থনীতিতে জড়িয়েছেন। কেউ সরাসরি চাকরি করেন, কেউ সরাসরি সেই হোটেলে কাজ করেন, হোটেল ম্যানেজমেন্ট পাশ করা বা হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে বিভিন্ন কোর্স করা ছেলেমেয়েরা সেখানে চাকরি করতে যাচ্ছে, স্থানীয় ছেলেমেয়েরা চাকরি করছে। আবার হোটেলকে কেন্দ্র করে যে পর্যটন, তার সঙ্গে স্থানীয় যাতায়াত থেকে আরম্ভ করে অন্যান্য হস্তশিল্প, কুটির শিল্প, একটা অর্থনৈতিক শৃঙ্খল তৈরি হয়েছে। তো এখন দুম করে যদি সেই বেআইনি, সেই সিপিএম জমানার পাপ যারা করে গেছে, এখন আইন মেনে যদি সেগুলোকে ভাঙতে হয় বা যদি এখন আইন মেনে সেগুলোকে গুঁড়িয়ে দিতে হয়, বুলডোজার চালাতে হয়, তাহলে তো এই অর্থনীতিটা, এতগুলো মানুষ, তারা তো পথে বসবেন। সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী আপাতত থামিয়ে দিয়েছেন। কারণ এখানে একটা মানবিক কারণ রয়েছে। আপনি যদি সবটা আইনের খাতা দিয়ে দেখতে যান, পাপটা তো করে গেছে সিপিএম। পাপটা করে গেছে সিপিএম। সমুদ্রের ঢেউয়ের উপর সমুদ্রের গতি রোধ করে প্রায় হোটেল বসিয়ে দিয়ে গেছে সিপিএম। তো এখন সেই লোকগুলো এখন কোথায়? কিন্তু এই হোটেল বাড়তে 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 140টা হোটেল, মানে সেখানে এত লোকের চাকরি, এত লগ্নি, এত অর্থনীতি, এলাকার একটা সামগ্রিক দোকান বাজার সব ছোটোখাটো তৈরি হয়ে গিয়েছে। এখন যদি ওখানে এগুলো ভেঙে দেওয়া হয়, তাহলে কত মানুষ বিপদে পড়বেন। তাহলে হয়তো আইনের ব্যাকরণ বইটা মানা যাবে, কিন্তু সিপিএমের পাপের জন্য কয়েক হাজার মানুষ বেকার হবেন এবং সেই জায়গায় একটা অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী এটা আপাতত স্থগিত করে দিয়েছেন। এটা রাজ্য সরকার দেখছে, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছে, বৈঠক ইত্যাদি প্রক্রিয়া হবে। এটা বাকিটা প্রশাসনের বিষয়। কসবাকাণ্ড নিয়ে বিতর্ক চলছে। বিরোধীদের বক্তব্য যে 10 বছর আগে এই বাইপাসের জমি দখলকে কেন্দ্র করে অধীর মাইতি বলে একজন খুন হয়েছিল এবং সেই ঘটনায় স্থানীয় কাউন্সিলর সোমনাথ কাউকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং সিপিএম এর অভিযোগ, সিপিএম যদি একটু পেছন দিকে যেতে যায় তাহলে গুরুপদ বাগচি দিয়ে শুরু করুক। সিপিএম যদি কসবা নিয়ে পুরনো কথা টানতে চায়, তাহলে কসবায় বাজারে প্রকাশ্যে দিনের আলোয় সিপিএম এর লোকাল কমিটি সেক্রেটারি গুরুপদ বাগচিকে তাদের অন্য গোষ্ঠী, তাদের গুন্ডারা প্রকাশ্যে গুলি করে খুন করেছিল। সেখানে একজন প্রমোটারও অ্যারেস্ট হয়েছে। এই বাড়ি, জমি দখল, এইসবের মধ্যে সিপিএম এর দুটো গোষ্ঠী জড়িয়ে গেছিল। ওখানকার সব মানুষ সেটা জানেন। পার্টির তীব্র সেখানে একাংশ আর একাংশের বিরুদ্ধে সিপিএম এর মধ্যে মারামারি হয়েছিল, থানায় হামলা হয়েছিল, সবই হয়েছিল। তো সুতরাং এই কসবার ওই বর্ধিত এলাকাগুলোর জমি দখলের যে সমস্যার বীজ, এটা তো সিপিএম এর সময় এই বীজ বপন করা হয়েছে। সিপিএম এর সময় খুন খারাপই শুরু, সিপিএম এর সময় জলাভূমি ভরাট করার জন্য। আমি তো আবার বলছি, এটার একটা সিবিআই তদন্ত হওয়া উচিত। বাম জমানায় যদি রাজ্য সরকারের তদন্তে আপনাদের ভরসা নেই,
তো আপনারা তাহলে নিজেরাই সিবিআই বলুন। এবার আপনারা তো উই ওয়ান্ট সিবিআই আরজি করে তো দেখলাম নমুনা। তো তাহলে সিবিআই তদন্ত করুক যে ওই পাশে ওই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের আগে পরে পাশের পেছন দিকটা আর এদিকটাও যে বাম জমানায় যে ফিশারিজ ডিপার্টমেন্টের মৎস্য দপ্তরের অধীন জলাজমি একরের পর একর, সেগুলো কি করে স্থলভূমি হয়ে পরের পর হাউজিং, পরের পর বাড়ি, জমি বিক্রি হয়ে গেল, প্রমোটারদের হয়ে চলে গেল। কিছু না হলে ওই জমানার 10,000 কোটি টাকার কেলেঙ্কারি আছে ওর মধ্যে। 10,000 কোটি টাকার কেলেঙ্কারি করে গেছে ওখানে সিপিএম কসবায়। তো সেগুলোর পুলিশের তদন্ত হোক, সিআইডি তদন্ত হোক, ইডির তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, যার যেটা পছন্দ তাই দিয়ে তদন্তের দাবি করুন না। এসব নথিগুলো তো আছে। এখন তখনকার দিনে তো ওই কম্পিউটার ছিল না, ফলে যারা এই জমি চুরি ডাকাতি করেছে তারা তাদের মতো করে এইসব করে গিয়েছে, ফাইল ছড়ানো অমুক তমুক করে গেছে। কিন্তু সমস্ত তখনকার মিডিয়াতেও এর প্রতিফলন ছিল যে ফিশারিজের জমি জলাভূমি দেখাচ্ছে, অথচ বাড়ি হয়ে যাচ্ছে। কি করে হতে পারে এসব? বিস্তীর্ণ এলাকায় কসবার এই গোটা জলাভূমি বোঝানো, বেআইনি দখলদারি, জমির লুট, এই গোটা সমস্যাটা সিপিএমের তৈরি করে দিয়ে যাওয়া। এখন কমেছে, এখন তৃণমূলের লোকেরা বাধা দিচ্ছে, কিন্তু কিছু কিছু সমাজবিরোধী সেই রক্তের নেশায়, টাকার নেশায় যা থাকে, কিছু কিছু বিচ্ছিন্ন অসামাজিক ঘটনা ঘটাচ্ছে। এ প্রসঙ্গে একটা হচ্ছে যে 2000 বর্গফুটের যে বিতর্কিত জমি, সেটা আসলে সরকারি জমি। এটা পরিষ্কার পুলিশ এবং প্রশাসনের বিষয়। এ ব্যাপারে দলের কিছু করার নেই, এ ব্যাপারে কোনো মন্তব্যই করব না। কোনটা কার জমি, কোনটা কার কি, এগুলো আমাদের দেখার কাজ নয়। পুলিশ প্রশাসনের ব্যাপার, পুলিশ তদন্ত করছে, পুলিশ বুঝবে। আর গুলজার হামলার আগে নাগালেরাতে স্কুটারে অন্য নম্বর বসিয়েছিল, মানে একদম পাকা। এগুলো সম্পূর্ণ তদন্তের বিষয়, পুলিশের বিষয়, তদন্তের বিষয়। এটা তারা দেখবেন। এ ব্যাপারে রাজনৈতিক কোনো মন্তব্যই থাকতে পারে না। ফিরহাদ হাকিমের পরে সৌগত রায় পুলিশকে নিশানা বানিয়ে গত পরশুদিন করেছেন, আর গত পরশুদিনই তার উত্তর হয়ে গেছে। বিমান বন্দ্যোপাধ্যায়, মানে ফিরহাদ হাকিম সৌগতের পর বিমান বন্দ্যোপাধ্যায় আজকে পুলিশকে বলছেন যে আরো সক্রিয় হওয়া দরকার, তৎপর হওয়া দরকার, সচেতনতা দরকার বলে তিনি মনে করেন। আচ্ছা, কেউ কি বলবে আরো নিষ্ক্রিয় হওয়া দরকার? একটা জিনিস বুঝতে পারছি না, সবাই এক কথা বলছেন, ঠিক বলছেন। পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে, পুলিশ অত্যন্ত তৎপর। আরজি করেও 24 ঘন্টার মধ্যে ধর্ষক এবং খুনিকে গ্রেফতার করে নিয়েছে। রাজ্যের বহু জায়গায় আগাম খবর পেয়ে অস্ত্র উদ্ধার করছে, বহু জায়গায় অপরাধের আগে থামিয়ে দিচ্ছে, আবার কিছু ক্ষেত্রে অপরাধ হয়ে গেলেও অপরাধীকে ধরে আনছে। কিন্তু এই যে ট্রেন্ডটা শুরু হয়েছে, আগেও ছিল, এখন হয়তো একটু বেশি নজরে পড়ছে। অন্য রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে, অন্য রাজ্য থেকে অস্ত্র ঢোকানো হচ্ছে, এবং সেই অস্ত্র ঢোকানোর পর এই যে কিছু অপকর্ম হচ্ছে, এটা পুলিশের নিশ্চয়ই সময়োপযোগীভাবে আরও তৎপর, আরও সক্রিয় এগুলো হওয়া দরকার। এটা আমাদের যে সিনিয়র নেতারা বলছেন তারা ঠিক বলছেন। পুলিশ ভালো কাজ করছে সেটাও ঠিক, আবার সমাজে কিছু ক্রিমিনাল কিছু নতুন পদ্ধতিতে বা কিছু পুরনো পদ্ধতিতেও তারা কিছু কাজ অপকর্ম করছে, তো সেগুলো পুলিশকে ঠেকাতে হবে। তো ঠিক কথা বলেছেন আমাদের দলের সিনিয়ররা। এটা সম্পূর্ণ তারা স্থানীয় বলতে পারবে, এটার সঙ্গে তো এইভাবে দলের কোনো বিষয় নয়। ওরা স্থানীয় কে কি সেগুলো তারা বলতে পারবেন। বিতর্কের কেন্দ্র হচ্ছে বরিশাল কলোনি, 120 বিঘা জমি। সেই জমিটা তৃণমূলের নেতারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে যে কেউ জমি বিক্রি করে দিয়েছে, কেউ জমি দেখিয়ে পয়সা নিয়ে নিয়েছে। দেখুন, এটা যদি পরস্পরের বিরুদ্ধে অভিযোগ, এই গোটা বিষয়টা প্রশাসনের দেখার কথা, এবং সেই এলাকার এই ভূমি রাজস্ব, ফিশারি, এরা সব দেখার বিষয়। এবং এগুলো ওই এলাকায় সিপিএম জমানা থেকে চলে আসছে। সিপিএম জমানা থেকে এই জমি ভরাট, জমি লুট, এইসব কিছু লোককে কাঁচা টাকার নেশা ধরিয়ে দেওয়া হয়েছিল। সেগুলো তৃণমূল বাধা দিয়েছে, তৃণমূল কমিয়ে দিয়েছে। তার মধ্যেও যদি কোথাও কোনো অসাধু কোনো চক্র থাকে, সেগুলো পুলিশ সেগুলো ঠেকাবে। ফলে কোথাও কোনো এলাকায় যদি এই ধরনের জলাভূমি ভরাট অমুক
এগুলো তো ওই এলাকায় ব্যাপকভাবে এই অভিযোগ সিপিএম জমানায় ছিল। সিপিএম এর নেতারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে খুন খারাপই হয়েছে, এখন সব মঙ্গল গ্রহ থেকে এসছে দেখলে মনে হচ্ছে, সাধু সেজে বড় বড় কথা বলছেন, এর কোনো মানেই নেই। ধর্মতলাতে আজকে ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট বিল এগেইনস্টে প্রোটেস্ট র্যালি হয়েছে, যেখানে ধরুন আপনাদের আমি একটা কথা বলি যে মানে খবর তো নিশ্চয়ই হবে, খবর আপনারা দেখাবেন, খবর থাকবে, খবর নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু খবরের পেছনের খবর, খবরের ভেতরের খবর, খবরের না বলা অংশের খবর, তো সেগুলো তো সকলকে জানতে হবে, সেগুলো তো দেখতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে, সেগুলো তো দেখাতে হবে। আপনি আজকে কসবা দেখছেন, তাহলে কসবার এই সমস্যাটা যখন সিপিএম জমানা থেকে তৈরি হলো, একরের পর একর জলাভূমি বোঝানো হলো, ফিশারিজ ডিপার্টমেন্ট তাদের ফাইলে সেগুলো জলাভূমি রয়ে গেল, আর সেখানে কোটি কোটি টাকা লাখ লাখ টাকায় জমি বিক্রি এবং বাড়ি তৈরি হলো, তাদের বহু লোকের বহু আইনি কাগজপত্র পর্যন্ত নেই। তো সেই অপকীর্তিগুলো, অর্থাৎ অপরাধের কোথায় শুরু, অপরাধের নেপথ্য কাহিনী কি, অপরাধ কারা করে ধামাচাপা দিয়ে রেখেছিল, সামনে এক দেখানো হচ্ছে, পেছনে আর এক ইতিহাস রয়ে গেছে, তো সেই অংশগুলোর উপরও তো একটু আলো ফেলতে হবে। কসবা তদন্তে উঠে আসছে বিহারি গ্যাং, বাপপুরের গ্যাং, তারা বিহারে বসে আমাদের পশ্চিমবাংলায় বাংলার জনপ্রতিনিধি করে ছক করে। এইটা একাধিক অভিযোগ এসছে, এটা উত্তর 24 পরগনার কিছু অংশ এসছে, এটা আবার আসছে যে এই অন্য রাজ্য থেকে, বিহার থেকে কিছু ক্রিমিনাল তারা ওখান থেকে অপারেট করছে। বাংলা একটা শান্ত জায়গা, সুন্দর জায়গা, এই অন্য রাজ্য থেকে কিছু ক্রিমিনাল এই জায়গাটাকে টার্গেট করে, এর পেছনে বড় ষড়যন্ত্রও থাকতে পারে, বিচ্ছিন্ন ঘটনাও হতে পারে। সেই ক্রিমিনালগুলো ঢুকছে, অস্ত্র নিয়ে আসছে, এখানে অপকর্ম করে যাচ্ছে, কিন্তু বারবার এই বিহার বা অন্য রাজ্য থেকে আসার এই একটা ঘটনা, এটা বারবার শোনা যাচ্ছে, অতীতেও হয়েছে, কিন্তু আবার শোনা যাচ্ছে। এটা নিশ্চিতভাবে যদি কেউ চক্রান্ত করে থাকে, তারা চক্রান্ত করবে আর ঘটনা ঘটতে থাকবে, তা তো হতে পারে না। ফলে এই যে বিহারের দিক থেকে লোক ঢুকছে, রিভলভার নিয়ে ঢুকছে, অপকর্ম করছে, অস্ত্র নিয়ে ঢুকছে, এটা পুলিশকেও সময়োপযোগী মনোভাব নিয়ে আরও সমস্ত নেটওয়ার্ক তীব্রতর করে, তীক্ষ্ণতর করে এগুলো মোকাবিলা করতে হবে। এই যে গুলশান কলোনি, এটাকে বলা হয় যে অনুপ্রবেশকারীদের ডেরা হয়ে উঠেছে, বিএসএফ এর ব্যর্থতার জন্যই এটা অনুপ্রবেশকারীদের ডেরা হয়ে উঠেছে। একটা পরিষ্কার কথা, অনুপ্রবেশটা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বে নয়। অনুপ্রবেশ যারা বলছেন, অনুপ্রবেশ বিষয়টা তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর দেখে, ওটা আন্তর্জাতিক বর্ডার, আন্তর্জাতিক বর্ডারে সেটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের দায়িত্ব নয়, ওটা বিএসএফ আর কেন্দ্রীয় এজেন্সিগুলি দেখে। তো যদি অনুপ্রবেশ হয়ে থাকে, বিএসএফ তো কিছুদিন আগে 15 কিলোমিটার তাদের এখতিয়ার ছিল, 50 কিলোমিটার আইন সংশোধন করে বাড়িয়ে নিল। তো এইটা তো রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, এটা তো রাজ্যের তৃণমূল সরকার, তারা তো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ তো সীমান্ত রক্ষা করবে না। আর অনুপ্রবেশে যদি ব্যর্থতা থাকে রোধ করতে, যদি বাইরে থেকে লোক ঢুকে থাকে অন্য দেশ থেকে, তো তাহলে তার জন্য কৈফিয়ত দেওয়া উচিত কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের, সেটা কোনোভাবেই রাজ্য সরকারের জুরিসডিকশনেই পড়ে না। গত কয়েকদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন আরজি করে আন্দোলনে তার ভূমিকা নেই। আজকে মদন মিত্র পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন যে ছাত্র যুবটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেয় এবং তৃণমূলের মাথায় কার হাত, এটা কি কল্যাণবাবু জানেন না? উনি কি তৃণমূলটা কি করেন বিশ্বাস হচ্ছে? দেখুন, এখানে আমি কোনো বিতর্কে ঢুকবো না, আমি শুধু এইটুকু বলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পুরনো দিনের সিনিয়র নেতা, দক্ষ সাংসদ এবং দক্ষ আইনজীবী। এই যে আরজি করকে কেন্দ্র করে বাম অতিবামরা যে গভীর চক্রান্ত করে রাজ্য সরকারকে কলুষিত করা, মানুষের আবেগকে বিভ্রান্ত বিপথগামী করার চেষ্টা করে গেল, এবং তার জেরে কিছু ডাক্তারি ছাত্রছাত্রীকে
কলঙ্কিত করে তাদের কেরিয়ারের 12টা বাজানোর চেষ্টা হচ্ছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু আইনজীবী হিসেবে সেই ডাক্তারি পড়ুয়াদের এবং যারা অধিকাংশই তৃণমূল কংগ্রেসের সমর্থক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক, যাদেরকে বাম এবং অতিবামরা পরিস্থিতির সুযোগ নিয়ে কলঙ্কিত করে বাদ দিতে যাচ্ছিল, কেরিয়ারের ক্ষতি করতে যাচ্ছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা দারুণ আইনি লড়াই দিয়ে তাদের কেরিয়ার, মান সম্মান সমস্তটা পুনরুদ্ধার করছেন, সুরক্ষিত রাখার চেষ্টা করছেন। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন দলের সিনিয়র নেতা, অভিজ্ঞ নেতা, 2 একজন দক্ষ আইনজীবী, 3 তিনি কিন্তু এই জটিল বিতর্কের সময় যখন কিছু ছেলেমেয়ের কেরিয়ারকে বদনাম দিয়ে তাদের বলি দেওয়ার চেষ্টা করছে বাম, অতিবাম এবং সরকার বিরোধী কয়েকজন, সেই তার উল্টো দিকে আইনি লড়াই দিয়ে তাদের সুরক্ষিত করার, সেটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন। এবং সেই ক্ষেত্রে তিনি তার কোনো অভিজ্ঞতা যদি বলে থাকেন, সে ব্যাপারটা তিনি তার অভিজ্ঞতা বলেছেন। ফলে তার আবার পাল্টা আরেকজন বলবেন এগুলো অভিপ্রেত নয়। যদি মদনদাও সিনিয়র নেতা, যদি মদনদার কোনো কারণে মনে হয়ে থাকে কল্যাণদার কোনো বক্তব্য, তার কোনো জায়গায় কোনো বক্তব্য আছে, তাহলে কল্যাণদাকে ফোন করেই মদনদা বলতে পারেন, তারা তো বন্ধু বান্ধব। ক্রাইসিসের সময়, ক্রাইসিস পিরিয়ডটায় যখন কুৎসা, ষড়যন্ত্র, মিথ্যা কিছু ছেলেমেয়ের কেরিয়ার বলি দেওয়া হচ্ছে, সেই সময়টা তো আমরা সবাইকে দেখেছি। তো সেখানে আইনের লড়াইটা যে টিমটা দিচ্ছে, তার নেতৃত্ব দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন। এবং এটা তো ঘটনা যে গত 2.5-3 মাস যখন একতরফা সরকার বিরোধী প্রচার হয়েছে, কুৎসা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছে, সরকারকে যেভাবে ভুল খবর, মিথ্যা খবর দিয়ে মেলাইন করার চেষ্টা হয়েছে, আমরাও দোষীর ফাঁসি চাই, আমরাও ন্যায় বিচার চেয়েছি। কিন্তু যেভাবে একের পর এক মিথ্যা রটনা করে, ফেক ভিডিও, ফেক অডিও, পোস্টমর্টেম রিপোর্টের নামে ভুয়ো জিনিস দিয়ে মানুষকে উত্তেজিত করা হয়েছে, সেই সময়টা কারা সরকারের পক্ষে এবং এই চক্রান্তের বিরুদ্ধে কি করেছেন সেটা সবাই দেখেছে। ফলে সেখানে যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার কোনো অবজারভেশন বলে থাকেন, কারুর যদি সেটাই কোনো অসুবিধা হয়ে থাকে, কল্যাণদার সঙ্গে ফোনে কথা বলে নেওয়াটাই বাঞ্ছনীয়। এটা নিয়ে বিতর্কে বা তর্কযুদ্ধের কোনো অবকাশ নেই। এবং এই প্রসঙ্গে আরো বলি, আজ এই মুহূর্তে, আজকে আপনারা অধিকাংশ চ্যানেল দেখাবেন না, কারণ ওটা আপনাদের দ্রোহের খবর নয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কয়েকটি ছেলে মেয়েকে থ্রেট কালচার বলে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, পরীক্ষায় বসতে পারবে না। কারণ তারা বাম, অতি বাম নয়, কারণ তারা কর্মবিরতি না করে রোগীদের পরিষেবা দিতে চেয়েছিল। তাদের কলঙ্কিত করে, জোর করে কলেজকে চাপ দিয়ে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজ কলকাতা হাইকোর্টে হিয়ারিং করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার টিম, হাইকোর্ট সেই সাসপেনশন খারিজ করে দিয়েছে, বেআইনি সাসপেনশন। কলেজে, মেডিকেল কলেজে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে, কর্তাদের ঘেরাও করে রেখে, চাপ দিয়ে, উল্টো ওরাই থ্রেট কালচার তৈরি করে এই ছেলে মেয়েগুলিকে সাসপেন্ড করা হয়েছিল সম্পূর্ণ অবৈধভাবে। সেটা আজ কলকাতা হাইকোর্টে কল্যাণ ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন। কিন্তু আপনাদের তো দেখাতে অসুবিধা হবে, কারণ এটা তো দ্রোহের রায় নয়। যতক্ষণ না দ্রোহের রায় হচ্ছে ততক্ষণ আপনাদের দেখাতে বুকে ব্যথা করবে। তো সুতরাং একটা কোর্টে রায় হলেও সেটাও একটু দেখান। সেটাও কল্যাণ ব্যানার্জি সওয়াল করেছেন। পরিষ্কার বলা হচ্ছে
সাসপেনশনটা বেআইনি, হাইকোর্ট বলছে বেআইনি। কলেজ কর্তৃপক্ষকে ঘেরাও করে, সেই ঘেরাও, এই বেআইনি ঘেরাও, এই বেআইনি চাপগুলোকে তো আপনারা টিভি ক্যামেরাগুলো দিয়ে প্রমোট করেছেন। আপনারাও তো এই সিদ্ধান্তের পার্ট অ্যান্ড পার্সেল। আজকে দেখা যাচ্ছে আপনারা যেগুলোকে পজিটিভ বলে প্রমোট করেছেন সেগুলো বেআইনি, কমপ্লিটলি বেআইনি, সেটা হাইকোর্ট বলে দিচ্ছে বেআইনি। তো সেগুলো একটু দেখান। আরজিকরটা একটা বলে নিন, সেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে আরজিকর আন্দোলনের সময় শান্তনু সেনের যে ভূমিকা, সেই ভূমিকায় ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী, তাকে মুখপাত্রর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকি আপনার একটা কলকাতা পুরসভার একটা পদে ছিলেন, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়া হয়, এখনও সেটা জারি রয়েছে। এরই মাঝে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ডাক্তারদের সাবমিট করছেন, তাতে শান্তনু সেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। এই যে দুটো, তাহলে কি অবস্থানের কোনো তফাৎ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? দেখুন, আমি এটা একেবারেই বলতে পারবো না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে ডায়মন্ড হারবারে তার লোকসভা কেন্দ্রে একটা ইউনিক একটা স্বাস্থ্য শিবির, মানুষ যাতে সকলের জন্য স্বাস্থ্য, একটা বিপুল কর্মযজ্ঞ, সেটা উনি আরও ডিটেল সময় এলেই আপনাদের বলবেন। একটা নজিরবিহীন হেলথ ফর অল, মানুষকে চিকিৎসা পৌঁছে দেয়া এবং একটা অত্যন্ত অভিনব স্বাস্থ্য শিবির গোটা কনস্টিটিউয়েন্সি জুড়ে করছেন, আমি এইটুকুই জানি। এরপর সেখানে নিশ্চয়ই চিকিৎসকরাও সাহায্য করবেন, সামিল হবেন, তো স্বাভাবিক। এখন সেখানে কোনো নির্দিষ্ট নাম কে কি করছেন আমার কাছে কোনো খবর নেই, ফলে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে গিয়ে হুমায়ুন কবির বলেছেন তাকে পুলিশ মন্ত্রী করা হোক, ডেপুটি মিনিস্টার করা হোক, ফের এই বিষয়টাকে সামনে আনা। আমরা পরিষ্কারভাবে বলছি যে এই মুহূর্তে সরকার কিভাবে চলবে, কোন দফতর কে দেখবেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন। সেখানে এখন কে কি করবেন, কার কি হওয়া উচিত, সেটা অন্য কারুর বলার কোনো এখতিয়ারই নেই। এই কথাগুলো অবাঞ্ছিত, অপ্রয়োজনীয়। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, আর এটা তৃণমূল পরিবার, সেটা মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক রয়েছেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী রয়েছেন, সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, গোটা পরিবারটা সেইভাবে চলছে। এখন কে কোন দফতরে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নেবেন, এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকার চলছে। তো সেখানে কে কি আলাদা করে এই ধরনের মতামত দিতে যাওয়া, এটা একেবারেই অবাঞ্ছিত, অপ্রয়োজনীয়। এ ধরনের ঘটনা না হওয়াই ভালো, মানে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকাই ভালো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সওয়াল এবং তার পরিপ্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত আজকে যে নির্দেশ দিয়েছেন, আরজিকর এবং বর্ধমানের পর উত্তরবঙ্গের 5 ছাত্রছাত্রীকে আবার পরীক্ষায় বসার এবং ক্লাস করার অনুমতি, তারপরে কিন্তু ছাত্রছাত্রীরা আবার আশঙ্কা প্রকাশ করছে আবার থ্রেট কালচার ফিরতে পারে। কোন ছাত্রছাত্রীরা? উত্তরবঙ্গের কিছু ছাত্রছাত্রী তারা থ্রেট কালচার দিয়েই তো সাসপেনশনটা করানো হয়েছিল। যদি পদাধিকারীদের ঘিরে রেখে টেবিল চাপড়ানো হয়, আর আপনাদের ক্যামেরা যদি সেগুলো দেখিয়ে তাদের আপনারা বীর বিপ্লবী সাজান, তো সেই চাপে করেছে। কলেজ তো বলেছে আমাদেরকেই এমন ঘেরাও করে চাপ দিয়ে রেখেছিল, আমরা এই বেআইনি কাজটা সাসপেন্সটা করতে বাধ্য হয়ে গেছি। ফলে কারুর যদি মনে হয় একটা মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু আরজি করে, আমরা সবাই নিন্দা করছি, 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে, বিচার চলছে, কিন্তু সেটাকে কেন্দ্র করে তাকে কাজে লাগিয়ে যদি কোনো বাম, অতি বাম বা সরকার বিরোধীরা ভাবে মানুষের আবেগকে বিপথে চালিত করে তারা দখলদারি রাজনীতি করবে, তাদের সঙ্গে মতে না মিললে মেডিকেল কলেজ থেকে বার করে দেবে, সাসপেন্ড করাবে, তো সেটা তো হবে না, সেটা চলতে পারে না। যেটা হবে আইনের মধ্যে থেকে হবে। আমরা অতীতেও দেখেছি সিপিএম জমানায় কিভাবে নিগৃহীত হয়েছে। গত বছর যাদবপুরে একটি ছেলে র্যাগিংয়ের শিকার হয়ে মারা গেছে। বাম, অতি বামদের বিপ্লব কোথায় ছিল? রাত দখল কোথায় ছিল তখন? যাদবপুর ইউনিভার্সিটিতে যখন র্যাগিংয়ের শিকার হয়ে একটি ছেলে, গ্রামের ছেলের মৃত্যু হলো, তো তার দোষ হচ্ছে সে গ্রামের গরিব পরিবারের ছেলে, আর এটা মধ্যবিত্ত ফ্যামিলি, ডাক্তার, মহিলা। সেই জন্য আপনারা রাত জাগবেন। আর 1 বছর আগে যে ছেলেটিকে র্যাগিং করে
বামেদের ঘাঁটি, তার রহস্যজনক মৃত্যু হলো, তার ন্যায় বিচার তো হলো না। ফলে এইসব থ্রেড কালচারের নাম করে যারা অনাচার করতে যাচ্ছে তাদের এইসব খেলা চলবে না। মণিপুরের পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে কুণালদা, প্রধানমন্ত্রীও এর আগে এতদিন যায়নি, সেই জন্যই কি ব্যাপারটা এই জায়গায় মণিপুরে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার ব্যর্থ, মণিপুরের সরকার ব্যর্থ এবং এখন সেখান থেকে সমর্থনও প্রত্যাহার হতে শুরু করেছে। তাদের সরকার চালাবার কোনো অধিকারই নেই। সবথেকে বড় কথা, মণিপুরে এত মৃত্যু, এত নারী নির্যাতন, ধর্ষণ, গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, আজ পর্যন্ত প্রধানমন্ত্রী 1 মিনিটের জন্য মণিপুরে গেলেন না। এই বিজেপি বড় বড় কথা বলছে, একটা রাজ্য সামলাতে পারছে না। বছর ঘুরে গেল, গোটা রাজ্যটা জ্বলছে, নারী পুরুষ কেউ সুরক্ষিত নয়। চূড়ান্ত ব্যর্থ এই কেন্দ্রের সরকার। এই 20 কোম্পানি সেনা পাঠানো হয়েছিল গত রবিবার এবং আজকে আরো 50 কোম্পানি আধা সেনা পাঠানোর সিদ্ধান্ত পরিস্থিতি সামলানোর জন্য। পরিস্থিতি খারাপ হচ্ছে কেন? পরিস্থিতিটা খারাপ হচ্ছে কেন? 20 কোম্পানি পাঠালো, আবার ধর্ষণ, আবার খুন, আবার লুটপাট, তো লোক তো দিতেই হবে সেখানে, তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এর সমাধানটা করতে এখনো 1 বছর 2 বছর হয়ে গেল। এই হিংসার পরিবেশ কেন বন্ধ হচ্ছে না? এটা তো ব্যর্থতা কেন্দ্রে। সেনা পাঠিয়ে দিয়েছি, এটা কোনো উত্তর হতে পারে না। শান্তি কেন ফেরেনি? নরেন্দ্র মোদী কেন এখনো পা রাখেননি? উনি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে নিজেকে দাবি করে থাকেন, তাহলে তাঁর একটা রাজ্য জ্বলছে, তিনি একবার যাওয়ার প্রয়োজন মনে করলেন না, বিদেশে বেড়াচ্ছেন। সোনামুখী গ্রামীণ হাসপাতালে সদ্যজাতকে কেড়ে নিয়ে যাচ্ছে সরকারি হাসপাতালের পরিকাঠামো। দেখুন, এগুলো কোনো হওয়া তো উচিতই নয়, কোনো বিচ্ছিন্ন ঘটনা। কালকেও আমরা দেখেছি কোন হাসপাতালে কে কার চোখ খুলে নিয়ে গেছে অন্য রাজ্যে। যোগী রাজ্যে শিশু, মানে 10টা শিশু ঝলসে আগুনে মারা গেল। ফলে খারাপ ঘটনা সবসময়ই খারাপ। এত বড় একটা সিস্টেম, সকলের সতর্ক থাকা উচিত। এই আরজিকর আবহে দুবরাজপুর হাসপাতালে ঢুকে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, নার্সকে মারধর এবং গালিগালাজ। কোন স্থানীয় বিষয় কি হয়েছে এক কথা এগুলোর উত্তর দেওয়া সম্ভব না। চাকরি প্রার্থীরা, এসএলএসসি চাকরি প্রার্থীরা এবার নবান্ন অভিযান করবেন বলে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আদালতে তারা জানেন, রাজ্য সরকার যতটা সম্ভব সদিচ্ছা নিয়ে কাজ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বসেছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রী, শিক্ষা দফতর তারাও বারবার বসেছেন। বিষয়টা আইনি জটিলতায় আছে, বিষয়টা নবান্নের হাতে নয়, বিষয়টা আইনি জটিলতায় আছে, বিষয়টা কোর্টের বিষয়, সেটা তারা খুব ভালো জানেন। ফলে আমি আশা করব তারা বাস্তবমুখী কথায় চলবেন। তারা নিশ্চয়ই কোনো রাজনৈতিক মনোভাবাপন্ন লোকের পক্ষপাত দুষ্ট প্ররোচনায় পা দেবেন না। আরজিকরের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায় যাতে কোনোভাবে কোনো কিছু ভুল খুলতে না পারে, একের পর এক অভিনব কায়দা নেওয়া হচ্ছে। গতকাল আমরা দেখেছি গাড়ি বাজানো এবং তীব্র হন, আজকে গাড়ি দিয়ে দুর্গ বানিয়ে তাকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। কেন, মানে একের পর এক কিভাবে? এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, এটা কোনো বিষয় নয়, এটা প্রশাসনিক বিষয়। এখন বহু ব্যক্তি, সঞ্জয় রায়, তার নিরাপত্তাটাও তো পুলিশকে দেখতে হয়, সঞ্জয়ের নিরাপত্তাটাও তো পুলিশকে দেখতে হয়। এখন নতুন সব যারা দুদিন আগে ন্যায় বিচার বলছিল, তাদের মধ্যে থেকে যেভাবে সঞ্জয় দরদি বেরিয়ে আসছে, তারা আবার কোন মুখোশ পরে কাছাকাছি গেলে তারা কি করবে, ফলে সেই নিরাপত্তাটাও তো সরকারকেই দেখতে হয়, পুলিশকে দেখতে হয়। এই মুহূর্তে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে রাজ্যপাল তিনি সাংবাদিক সম্মেলন করছেন এবং তিনি পরিষ্কারভাবে বলছেন রাজ্যপালকে মণিপুরে ঘুরে আসতে বলুন, আর যারা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাদের সঙ্গে আগে একবার মুখোমুখি বসতে বলুন, ন্যায় বিচার দিতে বলুন, সব ঠিক হয়ে যাবে। একটা প্রশ্নে আসছি, সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ নিয়ে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করছেন এবং সেখানে বলছেন যে দুষ্কৃতীরাই আপনাদের দলের আসল ভোট ব্যাংক এবং তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে। আমাদের দলের অধিকাংশ খারাপ জিনিস তো 21 সালেই বিজেপিতে চলে গেছে। আমাদের দলের একটা বড় শুদ্ধিকরণ তো 21 সালেই হয়ে গেছে, যখন বিধানসভা নির্বাচনের আগে গেল রব উঠলো আর বহু লোক বিজেপিতে যেতে শুরু করলো। তো তখন আমাদের দলের যা বিতর্কিত, যাদেরকে বিজেপি খারাপ বলতো, যাদেরকে অন্যরা খারাপ বলতো, তো আমাদের একটা বড় অংশের শুদ্ধিকরণ তো 21 সালেই হয়ে গেছে। তো সুতরাং এইসব কথা আসছে কোত্থেকে? তো যে বিজেপি শাসিত না, মণিপুরে তো বিরোধী দলনেতা একটু মণিপুরে যান না। মণিপুর একটা রাজ্য, গোটা রাজ্য জ্বলছে, গোটা রাজ্য। সেখানে নরেন্দ্র মোদীর পা রাখার সাহস হয় না, মুরদ হয় না। এখানে বড় কথা বলতে আসছে। যারা
বাংলা শান্ত বাংলাকে অশান্ত করে মণিপুর থেকে নজর ঘোরাতে চাইছে। এগুলো সব মণিপুর থেকে নজর ঘোরাবার খেলা। মণিপুর যখনই খারাপ হতে শুরু করলো আবার, তখনই দু একটা জায়গায় প্রভোকেশন যাতে অশান্তি হয়, তাহলে সেইগুলো খবর হবে, মণিপুর থেকে নজর ঘোরাও। গোটা রাজ্যটা জ্বলছে, দিনের পর দিন জ্বলছে, খুন চলছে, ধর্ষণ চলছে, বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, লুটপাট চলছে। তা এই রাজ্যের বিজেপি নেতারা মহারাষ্ট্রে গিয়ে বাণী ছড়াতে পারছেন, তা মণিপুরে গিয়ে একটু শান্তির জল নিয়ে দিয়ে আসুন না, সনাতনী পুজোর শান্তির জল নিয়ে একটু মণিপুর ঘুরে আসুন না। কসবার গুলিকাণ্ডে রাজ্যপাল বলছেন পুলিশের একাংশে রাজনীতিকরণ হয়েছে, সেই কারণে এই ধরনের কাণ্ড করেছে, রাজনৈতিক মদতপুষ্ট পুলিশের। সম্পূর্ণ বিজেপির সুরে কথাবার্তা বলছেন রাজ্যপাল, এর কোনো মানেই হয় না, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো রাজ্যপাল তো তাহলে যে রাজ্য থেকে বা যে রাজ্যগুলো থেকে এ রাজ্যে ক্রিমিনাল যারা আসছে, যারা অস্ত্র পাঠাচ্ছে, তো সেই রাজ্যের রাজ্যপালদের সঙ্গে কথা বলুন যে ওখান থেকে এ রাজ্যে ক্রিমিনালদের পাঠাবেন না। রাজ্যপাল এখানে জ্ঞান না দিয়ে তাহলে বিহারের রাজ্যপালের সঙ্গে কথা বলুন, স্যার देखिए आपके बिहार से यहाँ पर क्रिमिनल घुस रहे हैं, वो लोग आर्म्स लेकर इधर आ रहा है, आप उसको रोकिए। দুই রাজ্যপাল মিলে সীমান্তে দাঁড়িয়ে রুখে দিন, মিটে গেল। রাজ্যপাল বলছেন যে মানুষের পরামর্শ চাইছি, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় 167 ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী রিপোর্ট দিতে ব্যর্থ এবং তাই বাধ্য ইরেগুলার না, কলকাতা পুলিশ রাজনীতি করে। আমি তো উত্তর দিয়ে দিলাম, সেটাই তো বললাম। রিপোর্ট চেয়েছে উনি প্রথম কথা যে রাজ্যপালের বিরুদ্ধে, উনি তো পুলিশের বিরুদ্ধে বলবেনই, কারণ ওনার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে এবং সেই অভিযোগটা তদন্ত করেছে পুলিশ। উনি সাংবিধানিক সুযোগ নিয়ে, রক্ষা কবচ নিয়ে উনি নিজেকে সেই তদন্তের বাইরে রেখেছেন আর অন্যের সব রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন। ফলে ওনার পুলিশের উপর জাতক ক্রোধ কলকাতার, তার কারণ যে ওনার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে, সেই অভিযোগটা পুলিশের তদন্ত করার কথা। উনি সেই জায়গায় ওনার ব্যক্তিগত রাগটা পুলিশের উপর মেটাচ্ছেন। ওই যে স্পর্শকাতর বিষয়ে সরকারকে নিজে বার্তা দিচ্ছেন, ওই যে সাবধানী হয়ে পদক্ষেপ নেওয়া উচিত, এই ধরনের লাইন বারবার টেনে আনছেন। রাজ্যপাল আগে সাংবিধানিক সুরক্ষা কবচ থেকে নিজেকে বার করে ওনার বিরুদ্ধে যে দুটি মারাত্মক অভিযোগ আছে সেই দুটো তদন্তের মুখোমুখি হন, তারপর উনি বড় বড় কথা বলবেন। ওনার বিরুদ্ধে যে দুই মহিলা গুরুতর অভিযোগ করেছেন, উনি নিজে তদন্তের মুখোমুখি হচ্ছেন না। রাজ্যপাল পদের সুবিধা নিয়ে সাংবিধানিক রক্ষা কবচে নিজেকে রেখে এর কাছ থেকে রিপোর্ট ও ঠিক কাজ করেনি, জ্ঞানদাতা জেঠুর মতো আচরণ করছেন। সুতরাং উনি আগে নিজে ওনার বিরুদ্ধে তদন্তে কোঅপারেট করুন, তারপর উনি লোকের কাছ থেকে রিপোর্ট চাইবেন। শুভেন্দু অধিকারী দাবি করছেন তিনি একদিনে কাঁথিতে 15,000 সদস্য পদ সংগ্রহ করেছেন। দেখুন, শুভেন্দুর সঙ্গে একটা গভীর সম্পর্ক ওখানকার সিপিএম এর আছে, যে সিপিএম এর ভোট কমে যায় আর বিজেপির খানিকটা ওই ভোটগুলো বিজেপিতে চলে যায়। এখন বিজেপিতে সদস্যপদ বাড়ানোর জন্য বিজেপি নেতাদের যদি সিপিএম তাদের কিছু লোক পাঠিয়ে সাহায্য করে, তো তাহলে সে সিপিএম এর সঙ্গে বুঝবে। বাকি ওখানে বিজেপির রাতারাতি লোক বাড়ছে এটা ভাবার কোনো কারণ নেই। যাহাই সিপিএম তাহাই বিজেপি, যারাই বলে জয় বাম তারাই আসলে জয় রাম। তো ফলে ওই অঙ্ক বলছে ওই এলাকায় যে যেখানে সিপিএম এর ভোট কমেছে সেইখানে বিজেপির ভোট বেড়েছে। ভোটটা এলো কোত্থেকে? বিজেপির। তার মানে সিপিএম এর লোকেরাই শুভেন্দুবাবুদের পার্টিকে ভোট দিয়েছে। তো সেখান থেকেই যদি কেউ বলে, ওদের মধ্যে এখন প্রতিযোগিতা চলছে যে সুকান্ত উনি বেশি সদস্য সংগ্রহ করতে পারবেন না, দিলীপবাবু করতে পারবেন নাকি শ্রমিক বিয়ে বাড়ি গিয়ে নববধূদের দিয়ে মিসড কল দেওয়াবে, আর সেখান থেকে আবার শুভেন্দুকে সকলের থেকে বেশি থাকতে হবে। তো ফলে হয়তো সিপিএম ওকে একটু সাহায্য করে দিচ্ছে। এই সিপিএম এতদিন নাগরিক সমাজ বা নাগরিক মিছিলের সঙ্গে পেছনে ছিল, এবারে পরশুদিন প্রথম দলীয় পতাকা নিয়ে তারা সিডিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে।
23 তারিখ রেজাল্টটা বেরোক, তৃণমূল জিতবে, সিপিএম এর ভোটটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই দেউলিয়া বিকৃত রাজনীতির সিপিএম মানুষের কাছে কতটা প্রত্যাখ্যাত। সবকটি আসনে মিনিমাম থার্ড, কোনো কোনো আসনে চতুর্থও হতে পারে। ফলে পতাকা নিয়ে, পতাকা ছাড়া, মুখোশ পরে, মুখোশ ছাড়া, সিপিএম আছে তো শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়। সিপিএম এর মিটিং মিছিলেও যে 4টে লোক হাঁটে, সেগুলো তো বাড়ি ফিরে এসে বিজেপিকে ভোট দেয়। ওকে, থ্যাংক ইউ।